গাইস, আজকের ভিডিওতে আমরা ক্লাস হিস্ট্রি ডব্লিউবিএসসি বোর্ডের পড়ব। ওকে, সো লেটস স্টার্ট। আজকের টপিক হলো মুন্ডা বিদ্রোহ। থেকে নীল বিদ্রোহের শেষ পর্যন্ত। সো ডোন্ট মিস দিস ভিডিও। আর যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে পারলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবে, এবং এরকম ভিডিও যদি আরও পেতে চাও তাহলে অবশ্যই বেল আইকনটা ক্লিক করবে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো মুন্ডা বিদ্রোহ হয় 1899 থেকে 1900 সাল পর্যন্ত। এই সময় এটি ছোটনাগপুর ও তার পার্শ্ববর্তী এলাকায় যে সকল মুন্ডা অধিবাসীরা বাস করত তাদের দ্বারা এই বিদ্রোহটা পরিচালিত হয়। কাদের দ্বারা? মুন্ডা আদিবাসীদের দ্বারা। এই মুন্ডা শব্দের অর্থ হলো গ্রাম প্রধান। এবং এই মুন্ডা আদিবাসীরা অতিরিক্ত করের বোঝা এবং বেড বাগার বা জোর করে বিনা পারিশ্রমিকে কাজ করানোর এছাড়াও ভূ সম্পত্তি কেড়ে নেবার বিরুদ্ধে মুন্ডাদের যে আদিবাসীরা তারা এই আন্দোলন বা বিদ্রোহ করেছিল। এই মুন্ডা বিদ্রোহের একজন বিখ্যাত নেতা হলেন বিরসা মুন্ডা। এই নামটা অবশ্যই মাথায় রাখবে। এবং এখানে আমি কিছুক্ষণ আগে বললাম বেড বাগার মানে বিনা টাকা দিয়েই খাটানো। ওকে, এবার এই বিরসা মুন্ডার নেতৃত্বে মুন্ডা বিদ্রোহটি স্বাভাবিকভাবে সংগঠিত হয়। বিরসা মুন্ডা বেঁচে ছিলেন বা বিরসা মুন্ডার সময়কাল হলো 1874 থেকে 1900। এই সময়ে তিনি মুন্ডা বিদ্রোহের প্রধান নেতৃত্ব দান করেছিলেন। এই বিরসা মুন্ডা জন্মগ্রহণ করেছিলেন এক ভাগ চাষি সুগান মুন্ডার বাড়িতে, যেটি রাঁচির উলিহাতু গ্রামে। কোথায়? রাঁচির উলিহাতু। এবং তার পিতার নাম কি? পিতার নাম সুগান মুন্ডা। এই বিরসা মুন্ডা 1895 খ্রিস্টাব্দে মাত্র 21 বছর বয়সে নিজেকে ধরতি আবা বা ধরিত্রীর পিতা বা ধরিত্রীর পিতা, অর্থাৎ ধরতি আবার অর্থ হলো ধরিত্রীর পিতা। এই ধরিত্রীর পিতা বলে প্রচার করেন। ওকে, কে? বিরসা মুন্ডা। কত সালে? না, 1895 সালে। সো এটা হাইলি ইম্পর্ট্যান্ট, কিপ ইন মাইন্ড, 5 স্টার। এবার
পরবর্তী সময়ে তিনি একটা দেবতার উপাসনাও করেছিলেন। বিরসা মুন্ডা যে দেবতার উপাসনা করতেন তার নাম ছিল সিংবোঙা, যাকে তোমরা সূর্য দেবতা নামে চেনো। ওকে, এই সূর্য দেবতা এর অপর নাম হলো সিংবোমা। অলরাইট, এবার এই মুন্ডা বিদ্রোহের বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা। এই বিদ্রোহের বৈশিষ্ট্যর কথা বলতে গেলে প্রথমেই বলবে যে এই বিদ্রোহটি 1898 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে বিরসা মুন্ডার রাঁচির জেল থেকে রিহাই পাওয়ার পরবর্তীতে আরও জোরালো হয়। আর পরবর্তীতে তোমরা বলতে পারো যে তার নেতৃত্বেই, মানে এক কথায় গেজাতে হবে তোমাকে। সোফান তো তার পরবর্তীতে এই দুঃখ দারিদ্র ক্লিষ্ট 6000 মুন্ডাকে নিয়ে বিরসা মুন্ডা ব্রিটিশ বিরোধী সেনাবাহিনী গঠন করেন। ওকে, তো এই 6000 সেনাবাহিনী কি ব্রিটিশ বিরোধী কে গঠন করে? বিরসা মুন্ডার নেতৃত্বে গঠিত হয়। ওকে, তো এদের মধ্যে কারা ছিল? এই 6000 বাহিনীর মধ্যে ছিল তীর, বা অনেকে লেগে তহসিল তীর, এটাই ঠিক আমার মতে। তীর, ধনুক, বর্ষা, কুঠার, এছাড়াও টাঙ্গি। আচ্ছা, তোমাদের দেখাচ্ছি যে টাঙ্গিটা কি। তো দেখো, এখানে আমাদের জেমিনি আই বলছে যে টাঙ্গি হলো এক প্রকার কুঠার বা পরশুর। এই দেখো, যা যুদ্ধে বা কাঠ কাটার কাজে ব্যবহৃত হয়। ওকে, এবার মুভিং টু দ্য নেক্সট পয়েন্ট। তো এই বিদ্রোহে বিরসার নেতৃত্বদানে যে সেনাবাহিনী গড়ে উঠেছিল, সেই সেনাবাহিনীর সেনাধ্যক্ষ বা অধ্যক্ষ কে ছিলেন? এই সেনাবাহিনীর সেনাধ্যক্ষ ছিলেন গয়া মুন্ডা। ওকে, এবং তিনি ব্রিটিশদের ধর্মের আঘাত করতেও করতে গিয়ে বড়দিনের যে উৎসব হয়, সেই উৎসবে বিরসা মুন্ডার বাহিনী 1899 খ্রিস্টাব্দে 24শে ডিসেম্বর গয়া মুন্ডার নেতৃত্বে গভীর রাতে এই বিদ্রোহ শুরু করে। তাহলে এই বিদ্রোহের সূচনা কবে হয়? বিরসা মুন্ডার নেতৃত্বে যে মুন্ডা বিদ্রোহ, তার সূচনা হয় 1899 সালের 24শে ডিসেম্বর। কবে? এটা হলো বড়দিন, গভীর রাতে। ওকে, তো এই মুন্ডা বিদ্রোহের প্রথম দিকে এরা রাঁচি ও সিংভূমের গির্জা ও সরকারি অফিস, থানা ইত্যাদিতে আক্রমণ করে। কোথায় আক্রমণ করে?
রাঁচি ও সিংভূমের থানা গির্জাতে আক্রমণ করে। তো এই আক্রমণে বিরসা মুন্ডার বাহিনী ভীষণভাবে ক্ষিপ্র ছিল। এই বাহিনীরা জাতীয়তাবাদে উদ্বুদ্ধও ছিল, কারণ এবং এই উক্তিটা জাতীয়তাবাদে উদ্বুদ্ধ, এই উক্তিটার প্রমাণ পাওয়া যায় 1900 খ্রিস্টাব্দের 7ই জানুয়ারিতে, যে তারা তীব্র আক্রমণ করে তার মধ্যে। তো এই যে এইটা 1899-24, এর পরবর্তীতে 1900 সালের 7ই জানুয়ারি কি হয়, বিদ্রোহ আরো তীব্র হয়। ওকে, বিদ্রোহ হোয়াটএভার। এই দিনে 1900 সালের 7ই জানুয়ারি 300 মুন্ডা তীর ধনুক বর্ষা হাতে খুন্তি থানায় আক্রমণ করে। আগে এরা রাঁচি আর সিংভূমের থানায় আক্রমণ করেছিল, এখন এরা কোথায় আক্রমণ করছে? খুন্তি থানায়। 300 জন মুন্ডা তীর ধনুক ও বর্ষা হাতে খুন্তি থানায় আক্রমণ করে। ওকে, এবার এর ওপরে জাস্ট পরে যে আক্রমণ করার পরে রাঁচির ডেপুটি কমিশনার এই বিদ্রোহ মোকাবিলা করতে 2000 সেনা নিয়ে ডুমারি পাহাড়ে এদের আশ্রয় নিতে বাধ্য করে। ওকে, অর্থাৎ রাঁচির ডেপুটি কমিশনার যে ছিলেন তখন তৎকালীন দিনের, তিনি 2000 সৈন্য, ব্রিটিশ সৈন্য নিয়ে এখানে আসেন এবং তখন মুন্ডারা কোথায় আশ্রয় নেয়? ডুমারি পাহাড়ে। ডুমারি পাহাড়ে আশ্রয় নেয়, ডুমারি পাহাড়ে। এই পাহাড়ে তারা আশ্রয় নিলে এখানে তারা অনেক দিনই বাস করে এবং এই যুদ্ধে 1900 খ্রিস্টাব্দের 7ই জানুয়ারি যুদ্ধে 10 জন মুন্ডা মারা যায়। কতজন? 10 জন মুন্ডা মারা যায়। কবে? সেই 1900 সালের 7ই জানুয়ারি। ওকে, অলরাইট। তো মারা যায়। এবার পরবর্তীতে রাঁচির ওইটা তো বলেছি। এবার এরপরে ঠিক 2 দিন পরে 9 জানুয়ারি সোহিল রাকার পাহাড়ে এক ভয়াবহ যুদ্ধে সেনাপতি গয়া মুন্ডা মারা যান। আমাদের বিরসা মুন্ডার যে সেনাবাহিনী, সেই ভয়াবহ সেনাবাহিনীর যে ভয়াবহ সেনাধ্যক্ষ ছিলেন বা সেনাপতি ছিলেন গয়া মুন্ডা, তিনি 1900 সালের 9 জানুয়ারি মারা যান। ওকে, কে যায় মারা? গয়া মুন্ডা। এটা অনেক ইম্পর্টেন্ট। এবার
তার মারা যাওয়ার পরবর্তীতে আস্তে আস্তে বিদ্রোহটা একটু কমলেও ব্রিটিশরা এর থেকে অনেক বেশি আহত হয়। এই বিদ্রোহে কয়েকশোরও বেশি মুন্ডা নেতা মারা যায়। ওকে, এবার বিদ্রোহের পরবর্তীতে অনেক বিদ্রোহীদেরই যাবজ্জীবন জেল হয়, এছাড়াও অনেকের দ্বীপান্তর করতে বাধ্য করা হয়। এই বিদ্রোহের অনুগামী হিসেবে প্রায় 450 জনকে বন্দি করা হয়। ওকে, এদের বন্দি করা হলে তার মধ্যে 87 জনকে দায়রা আদালতে সুপর্দ করা হয়। কতজনকে? এর মধ্যে 87 জনকে। কোন আদালতে? দায়রা আদালতে। ওকে, কি হয়? সুপর্দ করা হয়। এবং এখানে মাত্র 2 জনের ফাঁসি হয়। রিমেম্বার, কতজনের ফাঁসি হয়? 2 জনের ফাঁসি হয়। ওকে, এবার এই সকল ঘটনার পরবর্তীতে এই ঘটনার নাম দেওয়া হয় উলগুলান বা বিপজ্জনক অবস্থা। একে কি বলা হয়? উলগুলান বা বিপজ্জনক অবস্থা। ওকে, বা বিপজ্জনক বানানোটা হয় বিপজ্জনক। অলরাইট, এই পরিস্থিতিতে 1900 খ্রিস্টাব্দের 3রা ফেব্রুয়ারি বিরসা রাঁচির জেলে বন্দী হন। কততে? বিরসা মুন্ডা এখনও কিন্তু বেঁচে আছেন। তিনি 1900 সালে, এই সালেই মারা যাবেন, কিন্তু এখনও তিনি বেঁচে আছেন। তাহলে তিনি কত সাল থেকে কত সাল পর্যন্ত বেঁচেছেন? মাত্র 26 বছর বেঁচেছেন বিরসা মুন্ডা, 1874 থেকে 1900। ওকে, তো 1874 থেকে 1900। এখন তিনি বর্তমানে এই সময় 1900 সালের 3রা ফেব্রুয়ারি বিরসা মুন্ডা রাঁচির জেলে বন্দী হন। ওকে, কোথায় বন্দী হন? রাঁচির জেলে বন্দী হন। অলরাইট, তো এখানে মাত্র 2 জন জেলের মধ্যে 2 জুন 1900 সালের 2 জুন মাত্র 26 বছর বয়সে তার পরবর্তীতে বিরসা মুন্ডা মারা যান। বিরসা মুন্ডা 1900 সালের কবে মারা যান? 2
জুন মারা যান। ওকে, এবার এই বিদ্রোহের মূল্যায়ন, এর মূল্যায়ন হলো বিরসা মুন্ডার বিদ্রোহের সুদূর প্রসারী প্রভাব লক্ষ্য করা যায়। এই বিদ্রোহ ব্যর্থ হলেও সরকার মুন্ডাদের খুনতকটি প্রথা কী এবার আমি বলি। তো এই বিরসা মুন্ডাদের একটা চল ছিল যে এরা খুনতকটি অর্থাৎ এদের পূর্বপুরুষদের জমি নিজের অধিকারে রাখতো, মানে খুনতকটি প্রথা মানে হলো নিজের পূর্বপুরুষের জমি নিজের অধিকারে রাখা, এরকম এদের অনেক প্রাচীন প্রথা ছিল এদের। এই বিদ্রোহে ব্যর্থ হলেও সরকার মুন্ডাদের খুনতকটি প্রথার স্বীকৃতি জানিয়ে ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন, ওকে, ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন বিদ্রোহের ফলে মুন্ডাদের খুনতকটি প্রথার স্বীকৃতি দিয়ে ছোটনাগপুর রেগুলেশন অ্যাক্ট পাস হয়। ছোটনাগপুর রেগুলেশন অ্যাক্ট বা ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন, এটা প্রজাস্বত্বই বলবে তোমরা, রেগুলেশন না বলে, তাহলে ভালো হবে। প্রজাস্বত্ব আইন, ওকে। তো এটা হলো এর বিশেষ মূল্যায়ন। কিন্তু এই আইন কত সালে পাস হয়? 1908-এ, এবং এই সময়ের মধ্যেই 90% খুনতকটি জমিদাররা নিয়েছিল। ওকে, ফলে এই অশান্তির তো কোনো শেষ হয় না। তবে এছাড়াও নতুন আইন অনুসারে, ওকে, বেদবেগার প্রথা বা বেগার খাটা ও জমি থেকে মুন্ডাদের উচ্ছেদ নিষিদ্ধ ঘোষিত হয়। কি ঘোষিত হয়? নতুন বেগার প্রথা, ওকে, বেগারি প্রথা ও বিভিন্ন আইন স্বীকৃত হয়। ওকে, এবার এই বিদ্রোহে স্বাধীন মুন্ডারাজ প্রতিষ্ঠিত না হলেও মুন্ডাদের মধ্যে রাজনৈতিক চেতনা জাগ্রত হয়েছিল, এটা সত্যি। এবার এই মুন্ডাদের খুনতকিদারের মতো ছোটনাগপুর ওরাও সম্প্রদায়ের ভাইয়ারাও জমির মালিকানা পেতে 1914 খ্রিস্টাব্দে তামা। তো এর পরবর্তীতেও আরও অনেক বিদ্রোহ হয়েছে, যার মধ্যে তানা ভগত আন্দোলন অন্যতম। এটাও মুন্ডা বিদ্রোহেরই মতো একটা আন্দোলন ছিল, যেখানে আদিবাসীরা ছোটনাগপুরের তাদের জমির জন্য লড়াই করেছিল। এটা কাদের দ্বারা হয়েছিল? ওরাও সম্প্রদায়ের দ্বারা। সাল যদি জিজ্ঞেস করে তাহলে তোমরা লিখবে যে এর সাল হলো 1914। ওকে, এবার আমরা ভিল বিদ্রোহ সম্বন্ধে জানব। ভিল বিদ্রোহ হয় 1819।
এই বিদ্রোহ মহারাষ্ট্রের রামসি বিদ্রোহের মতো পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের ভিল উপজাতি ব্রিটিশদের বিরুদ্ধে সংগঠিত করে। কোথাকার উপজাতি? মহারাষ্ট্রের রামসি বিদ্রোহের মতো পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে। পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের উপজাতি। ওকে, এবার এই ভিল বিদ্রোহ 1819 খ্রিস্টাব্দ থেকে 1846 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল। কত থেকে কত? এটা 1819 থেকে 46 পর্যন্ত চলেছিল। এই বিদ্রোহটার সাথে একটা বিদ্রোহের তুলনা করতে হলে এটা মহারাষ্ট্রের রামসি বিদ্রোহের সাথে তুলনা করা যায়। তো ভিল বিদ্রোহতে সাতপুরা, সাতমালা ও অজন্তা অঞ্চলে বিদ্রোহীরা দাবানল ছড়িয়েছিল। ওকে, বিদ্রোহীদের দাবানল ছড়িয়েছিল কোথায়? অজন্তা, সাতপুরা এবং সাতমালাতে বিদ্রোহীরা তাদের দাঙ্গা তীব্রভাবে করেছিল। এই বিদ্রোহের বিখ্যাত নেতা, ভিল বিদ্রোহের বিখ্যাত নেতা হলেন তাতিয়া ভিল। ইনি হলেন প্রধান নেতা এই বিদ্রোহে। ওকে, তাতিয়া ভিল। নাও হেয়ার ইজ ইমেজ, তাতিয়া ভিলের ছবি। এই হলো আমাদের তাতিয়া ভিল। ইউ ক্যান সি, ইনি হলেন একজন বিখ্যাত নেতা। ওকে, সো মুভিং ফরওয়ার্ড, তাতিয়া ভিল এছাড়াও চিলনায়ক হিরিয়া ও শিবরাম অন্যতম ছিলেন। ওকে, এই বিদ্রোহের নেতারূপ। তো এই বিদ্রোহ ব্যর্থ হয়েছিল। এবার একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, 1845 খ্রিস্টাব্দে তথ্য, 1845 খ্রিস্টাব্দে লুথেরান, অ্যাংলিকান ও ক্যাথলিক মিশনারিরা মুন্ডা সমাজে খ্রিস্টান ধর্ম প্রচার করতে গেলে তাদের তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। কত সালে? 1845-এ। কী করতে যায় কে? লুথেরান, অ্যাংলিকান ও ক্যাথলিকরা ক্যাথলিক মিশনারিরা মুন্ডা সমাজে কি প্রচার করতে যায়? খ্রিস্টান ধর্ম। তাতে কারা ক্ষিপ্ত হয়? মুন্ডা বিদ্রোহীরা ক্ষিপ্ত হয়, মুন্ডারা ফলে ক্ষুব্ধ হয়। ওকে, পরবর্তীতে দেখো, এই ক্ষুব্ধ হওয়ার পরে এই আন্দোলন আরও জোরাল হয়। তো আর একটা তথ্য মুন্ডা বিদ্রোহ সম্বন্ধে, গভীর জঙ্গল কেটে যেসব নিষ্কর ক্ষেত খামার ও বসত ভিটা মুন্ডাদের পূর্বসূরীরা অর্থাৎ খুন্ত কাঠিদাররা তৈরি করেছিল, দিকুরা তা জোর করে দখল করেছিল। এবার গ্রামের প্রধান পুরোহিত সম্প্রদায়কেও ব্রিটিশরা ক্ষমতাচ্যুত করেছিলেন। ফলে চিরাচরিত খুন্তকটিদারদের দখলীকৃত জমিকে বলা হতো খুন্তকটি। এর উপর মুন্ডাদের যৌথ মালিকানাকে খুতকাটি প্রথা বলা হয়। তো কোম্পানির লোকজন এই প্রথার অবসান ঘটিয়ে সেখানে ব্যক্তিগত মালিকানা সত্ত্বের পত্তন ঘটাতে অশান্তি বৃদ্ধি পায়। ওকে, মানে এই খুন্ততি প্রথা জন্য এই বিদ্রোহের সূত্রপাত হয়।
ওকে, এর থেকে বোঝা যায় যে মুন্ডাদের পূর্বসূরিদের কি বলা হয়? মুন্ডাদের পূর্বসূরিদের খুন্তক, কাঠিদার বলা হয়। তো এরা এদের যে জমি, এদের জমিরা দিকুদের দ্বারা অধিকৃত হয়। দিকু কারা? জমিদারদেরকেই দিকু বলা হয়। তো এই জমিরা এদের জমি দিকুরা অধিকার করে। পরবর্তীতে ফলে ঝামেলার সৃষ্টি হয় এবং এটাই সূত্রপাত ঘটে বিদ্রোহের। ওকে, মুভিং ফরওয়ার্ড। তার আগে মুন্ডা বিদ্রোহ কোথায় কোথায় ছড়িয়ে পড়ে? মুন্ডা বিদ্রোহ পূর্ব সিংভূম, পশ্চিম সিংভূম, সরাইকেলা এছাড়াও ছোটনাগপুর অঞ্চলে, যার মধ্যে অন্তর্ভুক্ত রাঁচি, আগে বলেছি সিংভূম, সিমদেবা, এছাড়াও গুমলা, এইসব জায়গায় ছড়িয়ে পড়ে। রাজমহল পাহাড়েও এর বিস্তৃতি লাভ হয়। ওকে, তবে মূল সূত্রপাত হয় ছোটনাগপুর পাহাড়ে। এবার আমরা সন্ন্যাসী ফকির বিদ্রোহ সম্বন্ধে জানব। তো সন্ন্যাসী ফকির বিদ্রোহ হয় 1763 থেকে 1800 পর্যন্ত। 1763 থেকে 1800 সন্ন্যাসী ফকির বিদ্রোহ। এই বিদ্রোহে কৃষক, শ্রমিক, তাঁতি, কারিগর, জেলে, মুচি, মেথর, ব্যবসায়ী, শিল্পী ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ বিচ্ছিন্নভাবে হলেও সর্বভারতীয় ক্ষেত্রে ব্রিটিশ বিরোধী সংগ্রামে সামিল হয়েছিল। তো ফলে 1763 খ্রিস্টাব্দ থেকে 1856 খ্রিস্টাব্দের মধ্যে সমগ্র ভারত জুড়ে প্রায় 40টি বড় অসংখ্য ছোট ছোট বিদ্রোহ হয়। এর সময়কাল 1863 বাস্তব সময়কাল। এই ফকির বিদ্রোহ সন্ন্যাসী ফকির বিদ্রোহ, ওকে, ফকির বিদ্রোহ এর সময়কাল এটা, এবং এর যে মূল ধারা, এই ধারার ফলে 1763 থেকে 1856 মধ্যে 40টা কটা 40টি বড় বিদ্রোহ সংগঠিত হয় ব্রিটিশদের বিরুদ্ধে। তো বন্ধুরা, এখন পর্যন্ত যদি তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আমার টার্গেট হলো 1000 সাবস্ক্রাইবার্স, ইউ নো ভেরি ওয়েল, সো আই জাস্ট ওয়ান্ট ইট, থ্যাংক ইউ। তো এবার নেক্সট, এই বিদ্রোহের বৈশিষ্ট্য হলো যে এই বিদ্রোহে সন্ন্যাসী বিদ্রোহতে বাংলার প্রথম কৃষক বিদ্রোহ। সন্ন্যাসী বিদ্রোহ ছিল বাংলার প্রথম কৃষক বিদ্রোহ। তো পরীক্ষার কোশ্চেন আসে যে বাংলার প্রথম কৃষক বিদ্রোহ কি? কোশ্চেন আসলে লিখবা সন্ন্যাসী ফকির বিদ্রোহ, সিম্পল। ওকে, পরের পাঠ। এই বিদ্রোহের শক্তি সঞ্চয় করে সম্প্রসারিত হয়েছিল। এই বিদ্রোহের অন্যতম বৈশিষ্ট্যগুলি হলো, প্রথম বৈশিষ্ট্য, এর
প্রথম দিকে হিন্দুস্তানের যাযাবর নামে পরিচিত হলেও এই সন্ন্যাসীরা এর নেতৃত্ব দান করেছিল, যারা কী নামে পরিচিত ছিল? হিন্দুস্তানের যাযাবর নামে পরিচিত। হিন্দুস্তানের যাযাবর নামে পরিচিত সন্ন্যাসী যারা পরবর্তীতে কৃষকে পরিণত হয়েছিল, তাদের নেতৃত্বে এই বিদ্রোহ সংগঠিত হয়। ওকে, এবার এরা কি পরতো? এরা সন্ন্যাসী ও ফকিরের পোশাক পরতো। এরা সন্ন্যাসী ও ফকিরের পোশাক ধারণ করত। এদের সময়কাল ছিল 1763 থেকে 1856। তো দ্বিতীয় পয়েন্ট, এরা ব্রিটিশ শাসন ও শোষণ বিরোধী হলেও ধর্ম ও জীবন রক্ষা করা ছিল এই বিদ্রোহের একটি বিশেষ বৈশিষ্ট্য। কি দ্বিতীয় পয়েন্ট? ধর্ম ও জীবন রক্ষা করা প্রধান উদ্দেশ্য। তাছাড়া ব্রিটিশ বিরোধ ও শোষণ এর বিরুদ্ধে এটি সংগঠিত হয়েছিল। ওকে, নেক্সট পয়েন্ট, এটি তীর্থ ভ্রমণে বাধা ও মাথাপিছু তীর্থকর আদায়ের বিরুদ্ধে জিহাদ ঘোষণার জন্য সংগঠিত হয়েছিল। এটি তীর্থকর ও মাথাপিছু জিহাদ ঘোষণার বিরুদ্ধে হয়েছিল। মাথাপিছু, পারলে এই পয়েন্টগুলো তোমরা নোটও করে নিতে পারো, এগুলো সবই ইম্পর্টেন্ট যেগুলো আমি লিখছি। মাথাপিছু জিহাদ ঘোষণার বিরুদ্ধে ঘটেছে। নেক্সট পয়েন্ট, এই বিদ্রোহে চরিত্র রহস্যবৃত হলেও এটি 50,000 কৃষক কারিগরের এক দলবদ্ধ বিদ্রোহ ছিল। তো এতে কারা কতজনা সংগঠিত হয়েছিল? 50,000 কৃষকদের দলবদ্ধ বিদ্রোহ ছিল। ঠিক আছে, ওকে, নেক্সট পয়েন্ট, এই বিদ্রোহ বাংলা কৃষক কারিগরের এক দলবদ্ধ করে এবং এছাড়াও এটি বাংলা ও বিহারের চাষিদের নিয়ে ও বন্দে মাতরম রণধ্বনি তুলে সন্ন্যাসী যোদ্ধাদের এই বিদ্রোহ মুক্তি সংগ্রামে পরিণত হয়েছিল। এবং লাস্ট পয়েন্ট হলো যে বিহার ও বাংলার চাষিরা একত্রে এসে বন্দে মাতরম স্লোগান দিয়ে আন্দোলন করেছিল। ওকে, এই বিদ্রোহের পরবর্তীকালে লেস্টার হ্যাচিনসন মনে করেন যে এর 100 বছর পর বাংলায় যে সশস্ত্র বিপ্লবী সংগ্রামের সূচনা হয়, সন্ন্যাসী বিদ্রোহ তার অগ্রদূত ছিল। কে? লেস্টার হ্যাচিনসন। দেখো বানানটা,
লিস্টার হাচিনসন। তো এরপরে দেখো এটা কোথা থেকে পাওয়া গেছে, এটা জানা গেছে দ্য এম্পায়ার অফ দ্য নোবেলস গ্রন্থ থেকে। এটা জানা গেছে দ্য এম্পায়ার্স অফ দ্য নোবেল গ্রন্থ থেকে। এই এম্পায়ার অফ দ্য নোবেলসের পৃষ্ঠা নম্বর হচ্ছে 114। দেখো, কৃষক পরিত্যাগের ইতিহাসে সন্ন্যাসী ও প্রকৃতি বিদ্রোহ একটি স্মরণীয় ঘটনা। 1763 থেকে 1800 খ্রিস্টাব্দের পর্যন্ত এই বিদ্রোহ চলছিল এবং এতে প্রায় 50,000-এর বেশি মানুষ অংশগ্রহণ করেছিল। এর উত্তরবঙ্গে মাদারি সম্প্রদায়ের ফকির, আবার বলছি, উত্তরবঙ্গের মাদারি সম্প্রদায়ের ফকির এবং পূর্ববঙ্গ ও ময়মনসিংহের গিরি গোসাই ও নাগা সন্ন্যাসীরা প্রথম এই বিদ্রোহের নেতৃত্ব দেয়। তা কারা নেতৃত্ব দেয়? তো উত্তরবঙ্গের বঙ্গের মাদারি সম্প্রদায় ও ময়মনসিংহের গিরি গোসাই ও নাগা সন্ন্যাসীরা প্রথম এই সন্ন্যাসী বিদ্রোহে অংশগ্রহণ করে। ওকে, নাও তো সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেবী চৌধুরানী 1884 উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের উল্লেখ করেছেন। কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমরা সকলেই জানি। Isn't it? তার লেখা দেবী চৌধুরানী গ্রন্থে, যেটা 1884 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, তিনি সন্ন্যাসী বিদ্রোহের উল্লেখ করেছেন। ওকে, এবার তারপরে দেখো, তো দেবী চৌধুরানীর এই বইয়ের দিন উল্লেখ করে। এবার এখানে এছাড়াও এই আন্দোলনের সন্ন্যাসী বিদ্রোহের নেতা সন্ন্যাসী বিদ্রোহের নেতা হলো কে? মুসা শাহ, তাছাড়া মজন শাহ, পরাগল শাহ, চিরাগ আলী শাহ প্রভৃতি। তো এছাড়া এই বিদ্রোহ বীর বিক্রমে
এই বিদ্রোহের অন্যতম নিদর্শন হল বীর বিদ্রোহের সূত্র। এখানে বগুড়ার মঞ্জোরার যুদ্ধে ব্রিটিশ সেনার হাতে 1786 খ্রিস্টাব্দে মজনু সাহা ও 1887 খ্রিস্টাব্দে ব্রিটিশ সেনার সঙ্গে জলযুদ্ধে ভবানী পাঠক মারা যান। বিশিষ্ট সন্ন্যাসী বিদ্রোহের নেতা মারা যান। কে মজনু শাহ আর 1786-তে এবং ভবানী পাঠক 1787-তে। এই বিদ্রোহের জলযুদ্ধে ভবানী পাঠক জলযুদ্ধে মারা যান। এই বিদ্রোহের মূল কারণগুলো হলো বাংলা ও বিহারে দীর্ঘদিন ধরে বসবাস করতে থাকা সন্ন্যাসী ও ফকিরদের অনেকে কৃষকরা পরিণত হয়েছিল। আমি আগেই বলেছি, এই কৃষকদের পরিণত হয়েছিল তাদের বছরে বিশেষ সময়ে যে তীর্থ হতো সেই তীর্থের ওপর ব্রিটিশরা তীর্থকর বসেছিল, ফলে তারা ক্ষুব্ধ হয়েছিল এবং তাই 76-এর মন্বন্তরের সময় ইংরেজদের পৈশাচিক শোষণ ও অত্যাচারের দৃশ্য দেখে বিদ্রোহীরা ইংরেজ মহাজন ও কিছু জমিদারের উপর আস্থা হারায় এবং তখন রাজস্ব আদায়ের নামে সার্বিক লুণ্ঠন ও কোম্পানির লোকদের নির্দয় অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। এবার এর থেকে আমরা যে মূল্যায়ন পাই, দেখো তো মূল্যায়ন অলরাইট। মূল্যায়ন হলো, প্রথম বিপ্লবীরা কোম্পানির কুঠি, জমিদারের কাছারি ও মহাজনদের বাড়ি আক্রমণ করলেও 1763 খ্রিস্টাব্দের থেকে 1778 খ্রিস্টাব্দের পর বিদ্রোহের আগুন বেশি প্রজ্বলিত হয়। এবার রাজশাহীর রামপুর ও বোয়ালিয়ার কুঠি এবং সংগঠন আগ্নেয়াস্ত্র লক্ষ্য আদর্শের অভাবে এই 4 দশক ধরে চলা বিদ্রোহতে ছেদ ঘটে এবং এটি ব্যর্থ হয়। ওকে, তো এটা কত থেকে কততে চলেছে বিদ্রোহটি? সন্ন্যাসী বিদ্রোহটি চলেছে 1763 থেকে 1778। এর মধ্যে মানে মূল যে গতিধারা বিদ্রোহের প্রধান বিদ্রোহ সংগঠিত, কিন্তু বাস্তবে এটা 1763 থেকে 1800 প্রধান বিদ্রোহ সংগঠিত হয়। কিন্তু এটাই সঠিক, কারণ তারপরে এটা গতি হারিয়ে ফেলেছিল। এবার তারপরে দেখো, নেক্সট ইজ পাগলাপন্থী বিদ্রোহ। পাগলাপন্থী বিদ্রোহ, ওকে, সি। তো এবারে পাগলাপন্থী বিদ্রোহ হবে। পাগলাপন্থী বিদ্রোহের প্রথম পর্ব সম্বন্ধে আমরা আলোচনা করব। এই বিদ্রোহের প্রথম পর্ব হয় 1825 থেকে 1827, 2 বছর। বিদ্রোহতে পূর্ববঙ্গের ময়মনসিংহ জেলা, পূর্ববঙ্গের ময়মনসিংহ জেলার শেরপুর অঞ্চলে পাগলাপন্থী আন্দোলন শুরু হয়।
কোথায় শুরু হয়? পূর্ববঙ্গের ময়মনসিংহ জেলার শেরপুর অঞ্চলে আন্দোলনটা শুরু হয়। আবার বলছি, পূর্ববঙ্গের ময়মনসিংহ জেলার শেরপুর অঞ্চলে পাগলাপন্থী আন্দোলন শুরু হয়। এই আন্দোলনে পাগলাপন্থী আসলে এক বিশেষ ধর্মীয় গোষ্ঠীর মানুষ। পাগলাপন্থী কারা? বিশেষ ধর্মীয় গোষ্ঠীর মানুষ। ওকে, এর অর্থ হলো বিশেষ ধর্ম অবলম্বন। তো এই পাগলাপন্থীরা আন্দোলনে দুটি প্রধান পর্ব, গোড়ার দিকে জমিদার আন্দোলনের বিরুদ্ধে। তো এই আন্দোলন হয় পূর্ববঙ্গের ময়মনসিংহ জেলার শেরপুর অঞ্চলে। এবার এই বিদ্রোহটির প্রথম পর্ব জমিদারদের বিরুদ্ধে, তাদের অপশাসনের বিরুদ্ধে, এবং যেটা কিনা 1800 খ্রিস্টাব্দের প্রথম দিকে হয় এবং পরেরটা 1824 খ্রিস্টাব্দের থেকে সংগঠিত হয়। এই ক্ষেত্রে এটা সম্মিলিত জমিদার ব্রিটিশদের রাজশক্তির বিরুদ্ধে ঘটে। এবার পরবর্তীতে পাগলাপন্থার প্রতিষ্ঠাতা করিম শাহ। তো পাগলাপন্থার প্রতিষ্ঠাতাকে? পাগলাপন্থার প্রতিষ্ঠাতা হলো করিম শাহ বা করম শাহ। ওকে, এবং এটাই 1813 খ্রিস্টাব্দে করিম শাহের মৃত্যুর পর তার পুত্র, করিম শাহের পুত্র হল টিপু গাড়ো। তিনি একটি নতুন ধর্মীয় গোষ্ঠী তৈরি করে কৃষকদের প্রতিরোধ আন্দোলনে ধর্মের প্রচার করে। এবার আসলে জমিদারি শোষণের বিরুদ্ধে কৃষকদের ক্রমবর্ধমান তিক্ততা ও ঘৃণার এই অনিবার্য পরিণাম হলো পাগলাপন্থী আন্দোলন। এবার দেখো, এটা হলো এবার ফরাজি আন্দোলন 1818 থেকে 1905। ওকে, 1800 1818 থেকে 1905। এটা অন্যদের থেকে অনেক বেশি সময় ধরে চলেছে, isn't it? এর আগেও সন্ন্যাসী বিদ্রোহ ছিল 1763 থেকে 1856। ওটা অনেক বেশি, এটাও অনেক বেশি। তো দেখো, এর প্রধান নেতা হলেন হাজি শরীয়তুল্লাহ। ওকে, জন্ম হলো 1871 এবং মৃত্যু হলো 1837। তো হাজি শরীয়তুল্লাহ এর নেতৃত্বে এই বিদ্রোহ সংগঠিত হয়। তো 1871 থেকে 1837-এর মধ্যে তার জন্ম, গ্রেট মিস্টেক, 1781, 1800। তার জন্ম 1818 থেকে 1837 এর মধ্যে, 1906 এই সময় ফরাজি আন্দোলন চলে। ওকে, এবার এরপরে হাজি শরীয়তুল্লাহ পুত্র এটা চালায়। এবং তার আগে জেনে নাও যে ফরাজি শব্দের অর্থ কী। ফরাজি শব্দের অর্থ হলো
ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। কি? ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। ওকে, এবার ফরজ শব্দের অর্থ হলো, এর বৈশিষ্ট্য। এবার ফরাজি আন্দোলনের বৈশিষ্ট্য। ওকে, তো ফরাজি আন্দোলন মুসলিম ধর্মের কুসংস্কার দূর করে তা মুসলিম জনগণের কাছে আরও গ্রহণযোগ্য করে তোলার উদ্দেশ্যে এবং আর্থিক মুক্তি ও স্বাধীন রাজ্য প্রতিষ্ঠার জন্য করা হয়েছিল। এটিতে শোষণ পীড়ন ও হতাশার অবসান ঘটিয়ে মুসলিমদের মনে আশা ও নতুন জীবনের সঞ্চার ঘটানোর চেষ্টা করা হয়েছিল। ওকে, ধর্মীয় সমস্যা নিয়ে শুরু হয়ে ফরাজি আন্দোলন মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় পুনর্জীবন আন্দোলন এ পরিণত হয়। বহু হিন্দু কৃষক এতে যোগ দিলেও তা সাধারণ সংগ্রামেই আবদ্ধ ছিল, কারণ দুদু মিঞ্চার নেতৃত্বে স্বাধীন সরকার, সেনাদল ও বিচারালয় গঠিত হলেও অসাম্প্রদায়িক বলা যায় না। ফরাজিদের নীতি ছিল দারুল ইসলাম, অর্থাৎ ভারতবর্ষকে ইসলামের দেশ রূপে দেখা। এর বৈশিষ্ট্য। এবার এই ধর্মীয় সমস্যা নিয়ে শুরু হলে এটি বললাম এখন পূর্ণজীবী আন্দোলন উন্নীত হয়। পরবর্তীতে বহু হিন্দু কৃষক এতে যোগ দিলেও তা সাধারণ সংগ্রামে আবদ্ধ ছিল, কারণ দুদু মিঞ্চার নেতৃত্বে স্বাধীন সরকার, সেনাদল ও বিচারালয় গঠিত হলেও অসাম্প্রদায়িক বলা যায় না তাকে, কারণ সেটা একটু মুসলিম দিকে একটু ছিল, মুসলিমদের সপক্ষে ছিল, হিন্দুদের। যেহেতু আমাদের ভারতবর্ষ হিন্দুদের সংখ্যা বেশি, তাই সমস্যা ছিল। ফরাজিদের নীতি ছিল দারুল ইসলাম। ফরাজিদের নীতি। ওকে, ফরাজিদের নীতি ছিল দারুল ইসলাম, অর্থাৎ ভারতবর্ষকে ইসলাম দেশ রূপ দেওয়া। ভারতবর্ষকে ইসলামিক রূপ দেওয়া। ওকে, নেক্সট দেখো, এবার শরীয়তুল্লাহ। ওকে, হাজী শরীয়তুল্লাহ এই সাম্যবাদী সমাজ গঠনের কথা বলেন। নীলকর সাহেব ও হিন্দু মুসলিম জমিদারের বিরুদ্ধে ফরাজি আন্দোলন গঠনমূলক পদক্ষেপ গ্রহণ করেছিল। ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল প্রভৃতি স্থানের গরিব হিন্দু মুসলিম কৃষক, তাঁতি, কারিগর, শ্রমিক প্রমুখ এই আন্দোলনে সামিল হয়েছিল। তিনি 1820 খ্রিস্টাব্দে ফরাজি নামে এক ধর্মীয় সম্প্রদায় গঠন করেন। এই সম্প্রদায়ের লোকজনদের নিয়ে তিনি সংস্কার ও সাম্রাজ্যবাদী শোষণের বিরুদ্ধে আন্দোলনও গড়ে তোলেন। তো তিনি কী করেন? হাজী শরীয়তুল্লাহ 1820 খ্রিস্টাব্দে ফরাজি নামে একটি ধর্মীয় সম্প্রদায় গঠন করে। এতে লোকজনদের নিয়ে তিনি সংস্কার সাম্রাজ্যবাদী আন্দোলনের হাল ধরেন। এবার ঠিক এরপরে দুদু মিঞ্চা, ওকে, যে কিনা 1837 খ্রিস্টাব্দে শরীয়তুল্লাহ মারা যাওয়ার পরে শরীয়তুল্লাহর পুত্র হলো দুদু মিঞ্চা, সে এই বিদ্রোহকে টিকিয়ে রেখেছিল। সেই দুদু মিঞ্চার জন্ম হলো 1819 এবং মৃত্যু হলো 1822। আমাদের শরীয়তুল্লাহর জন্ম হলো 1781 এবং মৃত্যু হলো 1837।
এবার দেখো, এই দুদু মির্জার নেতৃত্বে হয় এবং এটি অনেক সংগ্রাম রূপ নেয়। পরবর্তীতে জমিদার নীলকর ও সরকারের বিরুদ্ধে তার স্লোগান ছিল, যারা জমি চাষ করছে জমি তাদেরই, অথবা জমির মালিক ঈশ্বর। এবার দেখো মূল্যায়ন। ওকে, এর মূল্যায়ন হলো ঢাকা ও পাবনা, বাখরগঞ্জ, ময়মনসিংহ, নোয়াখালী, খুলনা ছাড়াও তার প্রভাবে এপার বাংলা, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ফরাজি আন্দোলনের ভাবধারা ছড়িয়ে পড়ে। দুদু মির্জার মৃত্যুর পর 1822-এ তার পুত্র দুদু মির্জা মরে। প্রথমে ছিল শরীয়তুল্লাহ, তার পুত্র দুদু মির্জা, এর ভাই বংশ পরম্পরা হিসাবে এই ফরাজি আন্দোলন হয়। যাই হোক, 1781 থেকে 1837 শরীয়তুল্লাহ, তারপরে 1819 থেকে 1862 আমাদের দুদু মির্জা, এবং তারপরে তার পুত্র আবার আসে নোয়া মিঞ্চা বা মিঙা, নোয়া মিঙা, কে নোয়া মিঙা। ওকে, নোয়া মিঙা, এ হলো দুদু মির্জার পুত্র, দুদু মিঞ্চ পুত্র। আবার এ কার পুত্র? হাজি শরীয়ত উল্লাহ, শরীয়ত উল্লাহ, এরকম ভাবে বললেও হয় বা এরকম করলেও হয়। যাই হোক, পুত্র। এবারে এ চালাই এবং একটি ধর্মীয় আন্দোলনে পরিণত হয়। প্রথমত সাম্প্রদায়িকতার দোষে দুষ্ট ও সংকীর্ণ ধর্মীয় নীতির জন্য হিন্দু মুসলিম ঐক্য এই আন্দোলনে সুদৃঢ় হতে পারেনি, এটা হলো প্রথম মূল্যায়ন। দ্বিতীয়ত নেতাদের রাজনৈতিক চেতনা, বাস্তব অভিজ্ঞতা ও লক্ষ্যের অভাব ব্যর্থতার কারণ হয়ে আসে। এবং তৃতীয়ত দুদু মিঞ্চার বা দুদু মিঙা, ওকে মিঙা নট মিঞ্চা, সরি, এটা মিঙা হবে, মিঙা, তার ছেলে হলো নোয়া মিঙা, নোয়া মিঙা, এবং এ হলো এর কে নাতি। ওকে, তৃতীয়ত দুদু মিঙার কারাবাসে আন্দোলনে নেতৃত্বহীন হয়ে পড়ে, এবং তারপরে চতুর্থত ইংরেজ জমিদার ও নীলকরদের মিলিত আক্রমণে ফরাজি আন্দোলন ব্যর্থ হয়। এবার দেখো, এবার আমরা আসবে, কে আসবে, কেন গেস? ওয়াহাবি আন্দোলন, ওয়াহাবি আন্দোলন। এই আন্দোলন ইসলামের পুনর্জাগরণের আন্দোলন। এই ওয়াহাবি শব্দের অর্থ হল নবজাগরণ, এবং এই ইসলাম ধর্মের কুসংস্কার ও দুর্নীতি মুক্ত করতেই আরব দেশে নেজদের আব্দুল ওয়াহাব আর 1703 থেকে 1787 নামে এক ধর্মপ্রাণ মনীষী প্রথম আন্দোলন করেন। তার নাম অনুসারে এই ওয়াহাবি আন্দোলন নামে পরিচিত হয়। ওকে, ওয়াহাবি আন্দোলন চলে ওকে ওয়েট, তো তার আগে আমরা জেনে নেব যে এই যে আন্দোলন, তার নেতৃত্ব দান করেন হলেন নেজদের আব্দুল ওয়াহাব। তিনি সেই কাজ করেন 1703 থেকে 1787 আছেন। তিনি একজন ধর্মপ্রাণ মনীষী প্রথম আন্দোলন করেন এই আন্দোলন। তার নাম অনুসারেই ওয়াহাবি আন্দোলন নামকরণ করা হয়। কে? নেজদের
আব্দুল ওয়াহাব 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 এবার ধরো। তো হাজি ওয়ালি উল্লাহের পুত্র আব্দুল আজিজ এর প্রভাবে উত্তরপ্রদেশের রায়বেরেলির সৈয়দ আহমেদ 1786 থেকে 1831 যিনি বেঁচেছেন, তিনি এই আন্দোলন ভারতে ওয়াহাবি আন্দোলনের জনপ্রিয় করে তোলেন। কে আমরা বলছি, দেখো, হাজি ওয়ালি উল্লাহ আহের পুত্র আব্দুল আজিজ এর প্রভাবে কে জনপ্রিয় করে তোলে? উত্তরপ্রদেশের রায়, তোমরা যারা এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে হবে, রায়বেরেলি, ওকে, উত্তরপ্রদেশের রায়বেরেলি সৈয়দ আহমেদ 1786 থেকে 1831 এই আন্দোলন জনপ্রিয় করে তোলেন। এই আন্দোলন জনপ্রিয় করে তোলেন তারপর তার স্লোগান ছিল পবিত্র কোরআনে ফিরে যাও। কার? সৈয়দ আহমেদ। এবার ফরাজি আন্দোলনকারীর মূলনীতি ছিল তারিক-ই মুহাম্মাদিয়া, যেমন ফরাজি আন্দোলনকারী, তারিক-ই, আবার এই ফরাজিদেরই আর একটা ছিল নীতি ছিল দার-উল ইসলাম, যার অর্থ ভারতবর্ষের ইসলামের দেশ হতো তৈরি করা। আবার এদেরই আর একটা নীতি ছিল তারিকা-ই মুহাম্মাদিয়া। কি? তারিকা-ই মুহাম্মাদিয়া। তো বা এর অর্থ হলো পয়গম্বর মুহাম্মদের পথ অনুসরণ। পয়গম্বর মুহাম্মদের পথ অনুসরণ। এখানে পয়গম্বর মুহাম্মদ ছিলেন একজন বিশিষ্ট ব্যক্তি, তিনি ইসলাম ধর্মের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। ওকে, আইএমপি ব্যক্তি, তো তিনি বিশেষভাবে জনপ্রিয়। আর ওকে, এবার আমরা তারিক-ই মুহাম্মাদিয়া যেটা আমরা বলছিলাম তার অর্থ আমরা জানা গেল। এবার আমরা ওয়াহাবি আন্দোলনের বৈশিষ্ট্য পড়ব। ওয়াহাবি আন্দোলনের ধর্মীয়, রাজনৈতিক ও অর্থনৈতিক ইত্যাদি বৈশিষ্ট্য ছিল। ওয়াহাবি আন্দোলনের বৈশিষ্ট্যগুলি হলো, প্রথমত, এটা সাম্প্রদায়িকতা ও তার সাম্প্রদায়িকতা মুক্ত বা জাতীয় আন্দোলন নয়, কারণ হিন্দুরা যোগ দিলেও এই আন্দোলন মুসলিমদের দ্বারা চালিত আন্দোলন। দ্বিতীয়ত, ধর্মীয় প্রভাবে চালিত আর্থসামাজিক আন্দোলন বলে মনে করেন। ওকে, এটা অনেকেই কি আর্থসামাজিক আন্দোলন বলে মনে করে। তাছাড়া আবার রাজনীতির দিক থেকে ওয়াহাবির কমিউনিস্ট ও লাল প্রজাতন্ত্রী ছিলেন
তাই তো? হ্যাঁ। এছাড়াও ধর্ম সংস্কার আন্দোলন রূপেও শুরু হলেও এই ওয়াহাবিদের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ ছিল। তৃতীয়ত, ধর্মীয় বৈশিষ্ট্য রূপে বলা যায় প্রথমে কুসংস্কার ও অনাচারের বিরুদ্ধে এই আন্দোলন শুরু হয়। নিম্নবর্ণের কিছু পীড়িত হিন্দু মুসলিমদের সঙ্গে যোগ দিয়ে। এবং চতুর্থত, রাজনৈতিক বৈশিষ্ট্য রূপে বলতে হয় 1870 খ্রিস্টাব্দ পর্যন্ত ওয়াহাবি আন্দোলন বিধর্মী ইংরেজদের বিরুদ্ধে এক আভাসহীন সাধারণ শ্রেণী সংগ্রাম ছিল। কিন্তু লর্ড ক্যানিং বলেছেন, মহারানীর শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করাই মুসলিম ধর্মের অনুশাসন। এর থেকে বোঝা যায় যে কত প্রকার বা কী প্রকার এই আন্দোলন ছিল। এছাড়াও পঞ্চম পয়েন্ট, ইংরেজ শাসিত ভারতকে শত্রুর দেশ অর্থাৎ দার উল হার্ব বলে ধর্মরাজ্য দার উল ইসলাম অর্থাৎ ইসলামদের রাজ্য প্রতিষ্ঠার জন্য ওয়াহাবিরা জিহাদ ঘোষণা করেছিল। ধর্মের জন্য আন্দোলন শুরু করলেও এটি ক্রমশ তা কৃষকের অর্থনৈতিক সংগ্রামে পরিণত হয়, যা একটা ভালো দিক। কিন্তু ধর্মের নামে যে জিনিস হয় সেটা অনেক দুর্নীতিগ্রস্ত হয় অনেক সময়। হোয়াটএভার, ভেরি সেন্সিটিভ টপিকস, সো আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট দিস টপিকস। তাই তারা জমিদারদের বিরুদ্ধে সংঘাতে লিপ্ত হয়। এবার 1820 খ্রিস্টাব্দ থেকে 1870 খ্রিস্টাব্দ পর্যন্ত ওয়াহাবি আন্দোলনের স্বর্ণযুগ, তাই তো? হ্যাঁ। কেন? এই সময় তারা বিভিন্ন নেতৃত্ব দানকারী ব্যক্তির সহযোগিতা হয়েছিল এবং তিনি ভারতের উত্তর পশ্চিম সীমান্তের শিউলই তার সদর কার্যালয় গড়ে তোলেন। কে? সৈয়দ আহমেদ। কোথায় গড়ে তোলেন? উত্তর পশ্চিম সীমান্তের শিউলইতে। ওকে, ভারতের উত্তর পশ্চিম সীমান্তের শিউলইতে। এবার হিজরতের আদর্শ ত্যাগ করে তিনি ব্রিটিশ আফগানিস্তানে ও উত্তর পশ্চিম সীমান্তে চলে এসেছিলেন। এবার এখান থেকে পার্বতারের মুসলিম বিদ্বেষী জমিদার ও সরকারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন তিনি বালাকোটের যুদ্ধে। এবার তিনি রণক্ষেত্রে নামেন 1831 খ্রিস্টাব্দে এবং সৈয়দ আহমেদ শিখদের হাতে তখন পরাজিত হন এবং তখন তিনি নিহত হন। ওয়াহাবি আন্দোলন প্রথমে ধর্মীয় আন্দোলন রূপে শুরু হলেও তা রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়। তা না হলে অনেক আগেই আন্দোলন গুরুত্ব হারাতো। ওকে, জেলা পুলিশের সুপারিনটেন্ডেন্ট রেইকি বলেছেন, মালদা ও বাখরগঞ্জ জেলাতে সমৃদ্ধ ধর্মোন্মাদ কৃষকরা রাজনৈতিক আন্দোলনে সামিল হয়েছিল। ধর্ম বর্ণ একাকার হয়েছিল বাংলাদেশে। ভূস্বামীদের বিরুদ্ধে ওয়াহাবি কৃষকদের আন্দোলনে অদম্য উৎসাহ ও যথেষ্ট ব্যাপ্তি সত্ত্বেও এই আন্দোলন জাতীয় চরিত্র লাভ করতে পারেনি, কারণ প্রায় অর্ধ শতাব্দী ধরে চালিত হলেও এই আন্দোলনে কোনো হিন্দু নেতৃত্ব গ্রহণ করেনি। বাংলাদেশে অর্থনৈতিক ও ধর্মীয় কারণে তিতুমির রেড বারাসাত বিদ্রোহ 1831 সেইখানে হয়েছিল। এবার বাংলাদেশে আন্দোলনকে সম্প্রসারিত করতে তিতুমির, যার আর এক নাম মীর নিসার আলী, 1782 থেকে 1831 সক্রিয় ভূমিকা নেন। এই সময় তার ভাগ্নে সেনাপতি গোলাম মাসুম ও সহকর্মী মঈনুদ্দিন তার অন্যতম সহযোগী ছিলেন। কে? সহকর্মী ছিল মঈনুদ্দিন ও তার সেনাপতি গোলাম মাসুম তার অন্যতম সহযোগী ছিল। তিতুমির এর বাহিনীতে বহু নিম্নবর্ণের হিন্দু তখন যোগ দিয়েছিলেন। তিনি বাদুড়িয়া থানার 10 কিলোমিটার দূরে
নারকেলবেড়িয়া গ্রামে একটি বাঁশের কেল্লা ব্যাম্বু ফোর্ট তৈরি করে ব্রিটিশ শাসনকে উপেক্ষা করে খাজনা আদায় শুরু করেন। ওকে, এবার লর্ড বেন্টিং তিতুমিরকে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে যুদ্ধ শুরু হয়। কি হয়? লর্ড বেন্টিং কাকে বাধা দিলে? তিতুমিরকে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে যুদ্ধ শুরু হয়। এবার তিতুর 600 অনুগামী কাঁচা বেল, ইট, তীর, ধনুক ওকে ব্রিটিশ বাহিনীর আঘাতে বাঁশের কেল্লা ধূলিসাৎ হয়। তখন 1831 খ্রিস্টাব্দের সেই যুদ্ধে যেটা 19শে নভেম্বর বাঁশের কেল্লা থেকে ব্রিটিশদের উপর আঘাত হানে এবং তখন বেন্টিংয়ের নির্দেশে কামানের গোলায় বাঁশের কেল্লা ধ্বংসের সময় অধিকাংশ সেনা নিহত হয়। এই ঘটনা বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। এবার মূল্যায়ন। ওয়াহাবি আন্দোলনের পরাজয় আন্দোলনের মতো ব্যর্থ নয় হয়। ওকে, তবে এই আন্দোলন থেকে হিন্দু মুসলিম কৃষক ঐক্যবদ্ধ হয়ে সাধারণ শ্রেণী সংগ্রামের শিক্ষা লাভ করেছিল। ঐতিহাসিক কুয়েমউদ্দিন আহমেদ ওয়াহাবি আন্দোলনের মূল্যায়ন প্রসঙ্গে এবং সংগ্রামী রূপটির উপর বিশেষ জোর দিয়েছেন। আবার কেউ কেউ মনে করেন সাম্প্রদায়িকতার দোষে দৃষ্টি হওয়ায় স্বাধীনতা আন্দোলনে এর তেমন প্রভাব পড়েনি। এবার 3.3 নীল বিদ্রোহ বৈশিষ্ট্য ও মূল্যায়ন। ব্রিটিশ সরকার ভারতীয়দের অসন্তোষ নিরসনের জন্য শাসন কাঠামোতে নানা পরিবর্তন ঘটালেও ক্ষোভ দূর করতে পারেনি। ওকে, তো 1859 খ্রিস্টাব্দ থেকে 1860 খ্রিস্টাব্দে বাংলার প্রায় 60 লক্ষ কৃষক নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে নীল বিদ্রোহ শুরু করে। 60 লক্ষ কৃষক। নীলকর সাহেবরা তখন চাষের জমিতে জোর করে কৃষকদের নীল চাষ বাধ্য করেছিল। এবার দেখো এর বৈশিষ্ট্য, নীল বিদ্রোহের বৈশিষ্ট্য। নীল বিদ্রোহ অন্যান্য কৃষক বিদ্রোহ থেকে একটু আলাদা। এই বিদ্রোহের বিভিন্ন বৈশিষ্ট্য স্পষ্ট। প্রথমত, এটি জমিদার মহাজন বিরোধী নয়। এখানে নীল চাষিদের মূল লক্ষ্য ছিল অত্যাচারী ও ব্যভিচারী নীলকর সাহেবদের বিরোধিতা। দ্বিতীয়ত, কোনো কৃষক বিদ্রোহ এই ধরনের বৈপ্লবিক কর্মসূচি আগে কখনো গৃহীত হয়নি। জোর করে নীল চাষের বিরুদ্ধে হিন্দু মুসলিম কৃষকদের শপথ ছিল, মরব তবু নীল বনব না। এবার তৃতীয়, শুধু চাষি নয়, ছোট ছোট জমিদার ও সচ্ছল রায়ত নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে এই বিদ্রোহের নেতৃত্বে হাতে নিয়েছিল। কে? সচ্ছল রায়ত নীলকর সাহেবরাও এই অত্যাচারের বিরুদ্ধে, যারা ভালো ছিল তারা এর বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিল নীল চাষিদের সাথে। চতুর্থত, শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী এই বিদ্রোহের ব্যাপকভাবে অর্থ এবং অংশ নিয়েছিল। আগে এমন ঘটনা কখনো ঘটেনি। পঞ্চমত, সরকার বহু ক্ষেত্রে কৃষক বিরোধী মনোভাব ব্যক্ত করলেও নীল বিদ্রোহের ক্ষেত্রে তেমনটা করেনি, বরং সরকার কৃষকদের আন্দোলনকে ন্যায্য মনে করে নীলকর সাহেবদের অত্যাচারের বিরোধিতা করেছিল। ষষ্ঠত, খ্রিস্টান মিশনারিরা বিদ্রোহী কৃষকদের পক্ষ নিয়েছিল, তাতে কৃষকদের সাহস বৃদ্ধি পেয়েছিল। এবার সপ্তম মতো, এই বিদ্রোহ ছিল রাজনৈতিক অর্থনৈতিক অধিকার রক্ষার লড়াই, ধর্মের সঙ্গে এর কোনো যোগ ছিল না। এবার এর কারণ, নীল বিদ্রোহের কারণ দেখো, এগুলো ইম্পর্টেন্ট। তো নীল বিদ্রোহের কারণ বিশ্লেষণ করলে বলা যায় যে বাংলার দরিদ্র কৃষকদের ধান চাষের জমিতে জোর করে নীল চাষ করাতো নীলকর সাহেবরা। অভাবের সময় বিঘা প্রতি 2 টাকা দাদন বা অগ্রিম দিয়ে কৃষককে দিয়ে নীল চাষ করাতো ও অল্প মূল্যে তা নীলকর সাহেবদের কাছে বিক্রি করতে বাধ্য করাতো। এবার নীল চাষে অনিচ্ছুক কৃষককে নীলকুঠিতে ধরে এনে চামড়া জড়ানো চাবুক, যাকে শ্যামচাঁদ বলা হয়, তা দিয়ে পিটানো হতো, একদম আধমরা করা হতো। কৃষকদের গৃহে লুটপাট চালিয়ে ঘরে আগুন লাগিয়ে দিয়ে
মেয়েদের সম্মানহানি করে অর্থাৎ হ্যারাসমেন্ট করে বারাসাতের ম্যাজিস্ট্রেট করা হতো ওকে। এবার দেখো পয়েন্ট বারাসাতের ম্যাজিস্ট্রেট অ্যাশলি ইডেন স্পেলিং হলো অ্যাশলি ইডেন কিংবা J.H. ম্যাঙ্গালার্স নীল চাষিদের আন্দোলনে প্রেরণা দেন। পাদ্রি মিশনারি জেমস লং, সেই পাদ্রি মিশনারি জেমস লং যিনি গিয়েছিলেন আমাদের জেলে, প্রকাশ করেছিলেন নীল দর্পণ, তিনি চাষিদের সমর্থন করেন। ওকে, অলরাইট। শিশুর ষষ্ঠ পয়েন্ট, শিশির কুমার ঘোষ M.L.L বা MLL ছদ্মনামে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় কৃষকদের উৎসাহ দিয়ে চিঠি লেখেন। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক, ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর এবং অক্ষয় কুমার দত্তের তত্ত্বাবধানী পত্রিকা নীল বিদ্রোহের সময় কৃষকদের প্রতিনিয়ত উৎসাহ দিত। এছাড়া কৃষকদের পাশে ছিলেন ম্যাজিস্ট্রেট হেমচন্দ্র কর, আইনজীবী শম্ভুনাথ পণ্ডিত ও প্রসন্ন কুমার ঠাকুরের ব্যক্তিবর্গ। ওকে, এবার এর নেতৃত্ব, নীল বিদ্রোহের বিশিষ্ট নেতারা ছিলেন নদিয়ার চৌগাছা গ্রামের বিষ্ণুচরণ, এই তো নদিয়া, ওয়েস্ট বেঙ্গলের একটা জেলা হলো নদিয়া, বিষ্ণুচরণ বিশ্বাস। ওকে, এটা ইম্পর্টেন্ট। কোথায় বাড়ি এনার? নদিয়ার চৌগাছায়, চৌগাছা একটা জায়গার নাম, কৃষ্ণনগর যেতে পড়ে। ওকে, সেই ওকে। তো এছাড়া বিষ্ণুচরণ বিশ্বাস, যিনি বাংলার ওয়ার্ড টাইলার নামে পরিচিত, এটা খুব 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 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলার ওয়ার্ড টাইলারকে বিষ্ণুচরণ বিশ্বাস হবে, বাংলার ওয়ার্ড টাইলার, বানানটা ভালো করে দেখো। তো তিনি হলেন বাংলার ওয়ার্ড টাইলার বিষ্ণুচরণ বিশ্বাস। এবং দিগম্বর বিশ্বাসকে, দিগম্বর বিশ্বাস হলেন নীল বিদ্রোহের প্রচুর সূচনাকারী, নীল বিদ্রোহের প্রথম সূচনাকারী। ওকে, যদি পরীক্ষায় কোশ্চেন আসে প্রথম সূচনা কে করে নীল বিদ্রোহের, তখন লিখবে দিগম্বর বিশ্বাস। এবং যদি প্রশ্ন করে বাংলার ওয়ার্ড টাইলারকে, তাহলে লিখবে বিষ্ণুচরণ বিশ্বাস। এছাড়াও বাঁশবেড়িয়ার বৈদ্যনাথ ও বিশ্বনাথ সর্দার, সুন্দরবনের রহিম উল্লাহ, আবার বলছি বাঁশবেড়িয়ার বৈদ্যনাথ ও বিশ্বনাথ সর্দার, সুন্দরবনের রহিদুল্লাহ, মালদহের রফিক মণ্ডল, সুন্দরবনের ওকে গাইস, জাস্ট কমেন্টেড, সুন্দরবনের রহিমউল্লাহ এবং মালদহের রফিকুল্লাহ ও বাঁশবেড়িয়ার বৈদ্যনাথ ও বিশ্বনাথ সর্দার। ওকে, এবং আর কি মল্লিকপুরের পাঁচু শেখ। এছাড়াও যশোরের জমিদার রামরতন মল্লিক, দেখো এই জমিদার হয়েও সাহায্য করেছিল, যিনি বাংলার নানা সাহেব। বাংলার নানা সাহেবকে, এটাও আসবে কিন্তু, বাংলার নানা সাহেব। এরকম আসলে হবে
রামরতন মল্লিক কোথাকার? যশোরের জমিদার। যশোরের জমিদার রাম রতন মল্লিক। ওকে, তো হলো এখানে রামরতন মল্লিক বাংলার নানা সাহেব হলো। এবার এছাড়া ঢাকা, খুলনা, পাবনা, ফরিদপুর, রাজশাহী প্রভৃতি স্থানেও এই বিপ্লবের নেতা ছিল। এবার দেখো এর ফলাফলের মূল্যায়ন। নীল বিদ্রোহ অনেকটাই সফল বলা চলে, কারণ সফল কৃষক বিদ্রোহ রূপে এই বিদ্রোহ নীল চাষিদের জয় হয়। 1860 খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বর বাংলার ছোট লাট জেপি গ্রান্ট 5 বছর 5 সদস্যকে নিয়ে নীল কমিশন গঠন করে। কত সালে? এটা হাইলি মানে অন্য লেভেলের ভাই, দিস উইল কাম ইন দ্য এক্সাম। 1860 31শে ডিসেম্বর বাংলার ছোট লাট জেপি গ্রান্টের দ্বারা নীল কমিশন গঠন। এই দেখো নীল কমিশন ইন নীল কালার। ওকে, এরপরে নীল বিদ্রোহ অনেকটা বলে বললাম। তো এই নীল চাষিদের 3 কাঠিয়া প্রথা বা বিঘা প্রতি 3 কাঠা জমিতে নীল চাষ করার জন্য আগে বাধ্যতামূলক ছিল, কিন্তু সমস্ত দমনমূলক নীতি নীল আইন বাতিল হয়। ওকে, নীল আইন বাতিল হয়, অত্যাচারী নীলকর সাহেবরা এলাকা থেকে বিতাড়িত হয় এই আইন নীল কমিশনের দ্বারা। এছাড়াও অমৃতবাজার পত্রিকার মতে নীল বিদ্রোহ দেশের লোককে সংঘবদ্ধ করে রাজনৈতিক আন্দোলনে শিক্ষা দিয়েছিল। এটি ছিল ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে প্রথম সচেতন ও সংঘবদ্ধ গণ আন্দোলন। হরিশচন্দ্র মুখার্জি হিন্দু প্যাট্রিয়ট এ নীল বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে আখ্যা দেওয়া হয়। হরিশচন্দ্র মুখার্জি হিন্দু প্যাট্রিয়টে। ওকে, এবার থেকে জাতীয় বিদ্রোহ বলে আখ্যা দেওয়া হয়। ঐতিহাসিক ব্লেয়ার ক্লিং মনে করেন নীল বিদ্রোহের ফলে সাধারণ মানুষের লাভ হয়নি, গ্রামের নীলকর সাহেবদের তাড়িয়ে দিয়ে ধনী ও অবস্থাপন্ন কৃষকরা মহাজন ও ব্যবসার মাধ্যমে লাভবান হয়েছিল। ওকে, অলরাইট, তো এটা ছিল গ্রামের নীলকর সাহেবদের তাড়িয়ে দিয়ে ধনী ও অবস্থাপন্ন কৃষক মহাজনী ব্যবস্থার মাধ্যমে তখন তারপরে লাভবান হয়। ওকে, ঐতিহাসিক ব্লেয়ার ক্লিংম্যান মনে করেন যে নীল বিদ্রোহের ফলে সাধারণ মানুষের লাভ হয়নি, একজন ব্যতিক্রমীকে ব্লেয়ার ক্লিং। এবার দেখো একটা আলাদা বিদ্রোহ, পাবনার কৃষক বিদ্রোহ। পাবনার কৃষক বিদ্রোহ। ওকে, কত সাল? 1870 খ্রিস্টাব্দে পূর্ববঙ্গের পাবনা জেলার ইউসুফশাহী পরগনার সিরাজগঞ্জে কৃষকরা বিদ্রোহ করেছিল। কোথায়? ইউসুফশাহী পরগনায় সিরাজগঞ্জে কৃষকরা বিদ্রোহ করেছিল। ধার্য রাজস্ব ছাড়া জমিদারদের দিয়ে ব্রিটিশ সরকার বাড়তি কর আদায় করত। তখন বাড়তি করের প্রতিবাদে কৃষকদের সঙ্গে জমিদাররা মিলিত হয়ে এই প্রতিবাদ আন্দোলন করে। 1873 খ্রিস্টাব্দে পাবনার এই আন্দোলন বা বিদ্রোহের প্রভাব পূর্ববঙ্গের নানা জেলায় ছড়িয়ে পড়ে। ওকে,
তো এটা কিসের বিরুদ্ধে হয়? ধার্য রাজস্ব ছাড়া জমিদারদের দিয়ে ব্রিটিশ সরকার বাড়তি কর যে আদায় করতো তার বিরুদ্ধে। ওকে। তো এই বিদ্রোহে যেমন বললাম প্রধান কারণ ছিল ট্যাক্স, রাজস্ব। রাজস্বের পরিমাণ অত্যাধিক হয় এই বিদ্রোহ সংগঠিত হয়। এটা মূলত পূর্ববঙ্গের রাজ্যগুলিতে, যেমন নদিয়া, বঙ্গের জেলাগুলিতে ছড়িয়ে পড়ে। ওকে। পাবনা এটা 1873 খ্রিস্টাব্দে এটা প্রভাব বিস্তৃত হয়। 1873-এ উদ্দীপিত হয়। ওকে। এবার পরবর্তীতে পাবনার বিদ্রোহের সমর্থনে রমেশ চন্দ্র দত্ত বাংলার কৃষক বা পিজেন্টস ইন বেঙ্গল নামে বই লেখেন। কে? রমেশচন্দ্র দত্ত কি লেখেন? পিজেন্টস ইন বেঙ্গল। ওকে, নামে বই লেখেন। বাংলাকে বলে বাংলার কৃষক। তো তিনি এই বিদ্রোহের সমর্থনে সুরেন্দ্রনাথ ব্যানার্জি ভারত সভা রায়তের কৃষকদের রায়তের জমিতে সত্ত্ব দানের দাবি তুলেছিল। এছাড়াও এই বিদ্রোহের নেতা হলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি বলা যেতে পারে। নির্দিষ্ট কোনো নেতা সেরকম ছিল না। ঠিক আছে, এটা সমর্থন জানিয়েছিল এরা। এছাড়াও এই বিদ্রোহে ফলে 1885 খ্রিস্টাব্দে প্রজাস্বত্ব আইন দ্বারা 1885 খ্রিস্টাব্দে প্রজাস্বত্ব আইন দ্বারা পাবনার কৃষকদের জমিতে কিছু সত্ত্ব স্বীকৃতি পায়। কত? 1885 প্রজাস্বত্ব আইন। অলরাইট। এই বিদ্রোহ নেতাদের মধ্যে ঈশান চন্দ্র রায়, ক্ষুদি মোল্লা ও শম্ভুনাথ পাল অন্যতম। এই বিদ্রোহের নেতাদের মধ্যে ঈশান চন্দ্র রায়, ক্ষুদি মোল্লা, শম্ভুনাথ পাল অন্যতম। ওকে, তো আজকের জন্য এটুকুই। Hope you enjoyed this video. Bye bye.